শুরু হচ্ছে শ্রুতিকলনের নতুন গল্প সমান্তরাল। গল্পের লেখক সায়ন্তন, গল্পের বিভিন্ন চরিত্রে সায়ন্তন, আদ্রিতা, প্রত্যয়, সুমি, অরিত্র, অতীন্দ্র। বিশেষ ধন্যবাদ নিবেদিতা ব্যানার্জি এবং একপর্ণা। আমি শেখ আসিফ, বঙ্গদেশের এক প্রত্যন্ত গ্রাম বালিপুরের বাসিন্দা। আমাদের গ্রামে হিন্দু মুসলিম পরিবার সবাই একসাথেই থাকতো, একসাথে লড়াই করত ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য। কিন্তু জানি না হঠাৎ কি হয়ে গেল, সবাই পরস্পরের জীবন কেড়ে নিতে উদ্যত হয়ে উঠল। শুনলাম স্বাধীন ভারতবর্ষের পরিবর্তে একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র আর একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের তৈরির দাবি উঠেছে, আর সেই জন্যই এত হিংসা ছড়িয়ে পড়েছে গোটা ভূখণ্ডে। আমি সুধীর চাচার মুদিখানার দোকানের এক সাধারণ কর্মচারী। চাচা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, আর সেই সূত্রেই তাদের বাড়িতেও আমার যাতায়াত ছিল রীতিমতো। শ্যামলী, সুধীর চাচার মেয়ে, আমার ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলার বন্ধুত্ব কবে যে ভালোবাসায় পরিণত হয়েছিল সেটা আমি বুঝতেই পারিনি। আমাদের ভালোবাসার ব্যাপারে জানতো শুধু সুবীর, শ্যামলীর ছোট ভাই। একজন হিন্দু মেয়ে আর একজন মুসলিম ছেলের মধ্যে এই সম্পর্ক সমাজ কোনোদিনই মেনে নিত না। তাই আমাদের ভালোবাসা রয়ে গিয়েছিল সমাজের কাছে অপ্রকাশিত। এরপর এলো সেই সময়, দেশ স্বাধীন হলো। কিন্তু এই স্বাধীনতা বোধহয় আমরা চাইনি। এই স্বাধীনতার স্বপ্ন নেতাজি আমাদের দেখতে শেখাননি। 1947-এর 15ই আগস্ট দুটি দেশের জন্ম হলো একদম নতুন ভাবে, পাকিস্তান আর ভারত। মহাত্মা গান্ধী বললেন, ভারতবর্ষ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু মুসলিম একসাথেই থাকতে পারবেন। আর মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তৈরি হলো পাকিস্তান। আমাদের বঙ্গদেশ হয়ে গেল ভাগ। পূর্ববঙ্গ হয়ে উঠল পূর্ব পাকিস্তান। সুধীর চাচারা দেশ ছাড়লেন, রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। শুনেছিলাম ওখানে নাকি ওদের কেউ আত্মীয় থাকেন। শেষবার পদ্মার পারে শ্যামলী আমার সাথে যখন দেখা করতে এসেছিল, সে বলেছিল, এটাই হয়তো আমাদের শেষ দেখা। খুব ভালো হতো যদি আমি তোমার সাথে এখানেই থেকে যেতে পারতাম, কিন্তু না তোমার সমাজ আর না আমার সমাজ মেনে নিত আমাদের এই সম্পর্ক। আচ্ছা আসিফ, চলো না আমরা বহু দূরে কোথাও চলে যাই। তুমি শুধু শক্ত করে আমার হাতটা ধরে থেকো। এই সমাজ আমাদের আলাদা করতেই পারবে না। আমরা ভালোবাসি পরস্পরকে, আর নিজেদের সাথে প্রতারণা হবে যদি আমরা এই মুহূর্তে একসাথে এখান থেকে পালিয়ে যেতে না পারি। শ্যামলী, তুমি বাস্তবটা বুঝতে চাইছো না কেন? আমি কোনোভাবেই তোমার এই ছেলে মানুষটাকে আশ্রয় দিতে পারবো না। ক্ষমা করো আমায়। আচ্ছা ঠিক আছে, আমি কলকাতা চলে যাচ্ছি। যদি আমায় সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি কলকাতায় আসবে, আমি অপেক্ষা করব তোমার। তুমি তো জানোই আমার পরিবারের কি অবস্থা। হয়তো আমি যতদিনে কলকাতা পৌঁছাবো ততদিনে তুমি হয়তো অন্য কারো গৃহিণী হয়ে যাবে, কিন্তু আমি সবসময় চাইবো তোমরা যেন ভালো থেকো। আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবে আসিফ? আমি আমার সাধ্য মতো অবশ্যই চেষ্টা করব। মৃত্যুর আগে
একবার শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি আর কোনো কথা বলতে পারি। বুকের মধ্যে কেউ যেন পাথর চাপা দিয়েছে বলে মনে হচ্ছিল। আর শ্যামলী সেই কথাটা বলেই এক প্রকার প্রায় দৌড়তে দৌড়তে সেখান থেকে চলে গিয়েছিল। বোধ হয় নিজের চোখের জল ঢাকার চেষ্টা করছিল। তারপরের দিন সুধীর চাচা তার পরিবার নিয়ে চলে যান কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার আগে আমাকে বলে যান, আসিফ, আমি তোকে আমার নিজের ছেলের মতোই ভালোবেসেছি। হয়তো এই দেশে আর কোনোদিন ফিরবো না। আজ থেকে আমার দোকানটা না হয় তুই সামলে নিস। এরপর কেটে গেছে আরো 24 বছর। আমি এতদিনে কলকাতায় আসতে পেরেছি, তবে আজকে এসেছি একজন ভাষা সংগ্রামী হিসেবে। পূর্ব পাকিস্তানে শুরু হয়েছে ভাষা সংগ্রাম। আমরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে চাই। কলকাতা থেকে কিছু সাহায্য যদি পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই আমার আশা। এখানে এসেই আমার এতদিন পর মনে পড়লো শ্যামলীর কথা। মনে হলো একবার ওর সাথে দেখা করে আসা দরকার। শ্যামলীর কাছে যে ঠিকানাটা তখন নিয়েছিলাম, আজ সেই ঠিকানা মনে করে এগোতে থাকলাম। দেখতে দেখতে এসে পৌঁছলাম সেই জায়গায়, সেই বাড়িতে। কিন্তু কেউ শ্যামলী বা তার পরিবারের কোনো ঠিকানা দিতে পারলো না। কয়েকদিন পর আমি ফিরলাম নিজের দেশে। নিজের গ্রামে ফেরার পথে হঠাৎ আমার চোখ আটকে গেল একজনকে দেখে। লোকটা কিরকম যেন পাগলের মতো, কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে বুঝতে পারলাম এটা আর কেউ না, এটা সুবীর, শ্যামলীর ছোট ভাই। কিন্তু তার আজ এই অবস্থা কেন? গায়ে এরকম মলিন ছেঁড়া কাপড়, মুখে বহুদিনের না কামানো দাড়ি। আমি তার কাছে যেতেই সে আমায় জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো সুবীর, তোমার এরকম অবস্থা কে করলো? আর সুধীর চাচা, শ্যামলী, এরা কোথায়? তোমাদের তো এতদিনে কলকাতা থাকার কথা। সেদিন আমরা পৌঁছতে পারিনি গো। রাস্তায় একদল শয়তানের হাতে আমার বাবা মা দুজনেই প্রাণ হারালেন। দিদি নিজের সম্ভ্রম রক্ষা করতে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আর আমি সেদিন মার খেয়ে নিজের সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ওরা আমার একটা পাও কেটে দিয়েছিল। আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারি। আমার চোখের কোণে জল জমে উঠেছে। শ্যামলীর শেষ কথাটা খুব ভেসে আসছিল কানে। আমি শ্যামলীর মৃত্যুর শেষ আগে কথাটা খুব কানে ভেসে আসছে। তোমাকে একবার দেখতে চাই। এই মুহূর্তে বারবার মনে হচ্ছিল ওর কথা। সেদিন যদি ওকে আটকে নিতাম, তাহলে হয়তো আজকে সবকিছু কত সুন্দর হতে পারত। হঠাৎ আমার পিঠে একটা গুলি এসে লাগলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পিছন ফিরে তাকিয়ে দেখলাম পাকিস্তানি পুলিশ। অনেকদিন ধরে আমাকে মারার জন্য ওর অপেক্ষায় ছিল। আর সুযোগ পেতেই কাজ হাসিল করে নিল। এই মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই। পাকিস্তান ভয় পেয়েছে, আর এই ভয়টাই আমি ওদের চোখে দেখতে চেয়েছিলাম। স্বাধীন বাংলা তৈরিতে আর হয়তো বেশি দেরি নেই। শুধু দুঃখ আজ একটাই, সুবীর আজকে আরেকজন কাছের মানুষের মৃত্যু এত কাছ থেকে দেখলো, অসহায়ের মতো। আমি দেবব্রত মুখোপাধ্যায়, পেশায় একজন সাংবাদিক। আর এই পেশার তাগিদে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াতে হয়। একটা অজানা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে সেই ছোটবেলা থেকে। আর এই অজানা বস্তুটির পেছনে ধাওয়া করতে গিয়ে এই মুহূর্তে এই পেশায় কর্মরত।
আমার আদি নিবাস পশ্চিমবঙ্গের খড়গপুরে। বাবার কর্মসূত্রে আমি ছোটবেলাতেই চলে এসেছিলাম স্বপ্নের শহর মুম্বাইতে। বর্তমানে যে জায়গাটা আমি বসে আছি সেটা হলো লিওপোল্ড ক্যাফে, শ্রুতির সব থেকে পছন্দের জায়গা। শ্রুতি বোস আমার সহকর্মী আর সম্ভবত আমার একমাত্র ভালোবাসা, কিন্তু আমি আজ পর্যন্ত নিজের ভালোবাসাটা প্রকাশ করে উঠতে পারিনি। আজকে ওকে সব বলবো বলে একেবারে তৈরি হয়ে এসেছি। কি রে, খুব দেরি করে ফেললাম নাকি? আরে না না, এই তো আমি এই একটু আগে এসেছি। তা তোর কাজ হলো? আর বলিস না, বস একবারে মাথা খেয়ে ফেলার জোগাড় করেছে। বাই দ্য ওয়ে, আজ তারিখ কত রে? 26/11/2008। সাংবাদিক হয়ে তো তারিখ ভুলে যাচ্ছিস, লজ্জা লাগে না তোর? লজ্জার কি আছে, তুইও ভুলে যাস মাঝে মাঝে। যাই হোক, তোর কি বলার আছে বলছিলি? বলে ফেল চটপট, আর তারপর আমার সাথে চল। কয়েকটা ইন্টারভিউ নেওয়ার প্ল্যান ঠিক করতে হবে। লোকসভা ভোট তো চলেই এলো। শ্রুতি, আমি তোকে যেটা বলতে চাই সেটা হলো, আমার কথা শেষ হলো না। হঠাৎ ক্যাফেতে শুরু হলো গুলির শব্দ। আমার চোখের সামনে মানুষ প্রাণ ভয়ে যে যেদিকে পাচ্ছে পালানোর চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে স্বপ্নের মুম্বাইতে নেমে এসেছে মৃত্যুপুরীর মতো বিভীষিকা। হঠাৎ শ্রুতির জোরে আর্তনাদ করে উঠলো। আমি ওর দিকে ফিরে দেখি শ্রুতির পিঠে গুলি লেগেছে, ও মাটিতে লুটিয়ে পড়ছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওকে কোলে তুলে নিয়ে জায়গাটা থেকে বেরিয়ে এলাম। সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়ে ছিল, আমাকে দেখে দরজাটা খুলে দিল। আমি তাকে সামনের হসপিটালে নিয়ে যেতে বললাম। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম কামা হসপিটাল। শ্রুতির ট্রিটমেন্ট এতক্ষণে শুরু হয়ে গেছে। ভাবছিলাম এবার হয়তো বেঁচে যাব, কিন্তু না, আমি ভুল ছিলাম। এখানেও শুরু হয়ে গেল সেই তাণ্ডব। চোখের সামনে আমি আবার মানুষ মরতে দেখছি। সামনে একটা বাচ্চা কাঁদছে, পাশে তার মা পড়ে রয়েছেন গুলিবিদ্ধ অবস্থায়। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। এখন আমরা সবাই একটা কেবিনে লুকিয়ে রয়েছি। শ্রুতি রয়েছে বেডে। বেশ কিছু পেশেন্টকে নিয়ে একটা কেবিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কতক্ষণ ছিলাম ওইভাবে জানি না, কিন্তু শ্রুতির হাতটা আমি ছাড়িনি। মনের মধ্যে একটা অজানা কিন্তু অতি পরিচিত ভয় কাজ করছিল। যেন মনে হচ্ছিল এই হাতটাই আমি একদিন ছেড়ে দিয়ে জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলাম। কেটে গেছে 4 দিন। আজকে শ্রুতি নিজের বাড়িতে বসে রয়েছে। আর এই দশকের সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলা ছিল এটা ভারতে। মাত্র 10 জন পাকিস্তানি জঙ্গি গোটা মুম্বাই কাঁপিয়ে ছেড়েছে। আমি শ্রুতির বাড়িতে সেই বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম। সেদিনে সেই দুর্ঘটনায় বাচ্চাটা নিজের পুরো পরিবারকে নিজের চোখের সামনে হারিয়েছে। আজ থেকে ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। আচ্ছা শ্রুতি, ধর তুই সেদিন যদি সত্যিই মরে যেতিস, তাহলে তোর শেষ ইচ্ছেটা কি হতো? আমার শেষ ইচ্ছে হতো আমি যেন তোর কোলে মাথা রেখে মরতে পারি। মৃত্যুর আগে একবার যেন তোকে শেষবারের মতো দেখতে পাই। অবশ্য তুই ছিলিস, তাই মরে গেল শেষ ইচ্ছেটা পূর্ণ হয়েই যেত। কথাটা আমার খুব চেনা লাগলো। মনে হলো যেন আগেও আমি শুনেছি। আমি শুধু ওকে বললাম, তোকে একবার হারিয়েছি রে, আমি বারবার হারাতে পারবো না। আগে হারিয়েছিলি মানে? এর আগে তো এরকম কোনোদিন হয়নি। জানি না, জাস্ট মনে হলো যেন তুই আর এই বাচ্চাটার সাথে আমার সম্পর্ক বহু দিনের। তবে যাই হোক, আর এইসব নিয়ে আমি ভাবতে চাই না। সবকিছু যেন একটা দুঃস্বপ্নের মতন ছিল রে। হ্যাঁ সত্যি, চল না কোথাও ঘুরে আসি, খুব দম বন্ধ লাগছে। হ্যাঁ, তা যাওয়া যেতে পারে, কিন্তু যাবি কোথায়? রেশমির বাড়ি যাব। মনে আছে ও আমাদের কত করে যেতে বলতো? হ্যাঁ হ্যাঁ, সেই কি বালিপুর না কি যেন একটা, বেশ বাংলাদেশে, রাইট? হ্যাঁ বালিপুর, খুব যেতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সানডের ফ্লাইটে যাচ্ছি ঢাকা, আর সেখান থেকে রেশমির বাড়ি বালিপুর। খুশি তো এবার? হ্যাঁ খুব খুশি।
তোমাকে সাজাবো বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা।